ইংরেজি রিডিং সুন্দরভাবে পড়ার জন্য আমাদের কয়েকটা বিষয় সম্পর্কে ভালো ধারণা থাকতে হয়। ইংরেজি ভালোভাবে রিডিং পড়ার জন্য, ফ্লুয়েন্ট রিডিং পড়ার জন্য, যারা ইংরেজি রিডিং করতে পারি না বা সঠিকভাবে উচ্চারণ করতে পারি না, তাদের জন্য হচ্ছে আমাদের প্রথম কী করতে হবে? সিলেবল ভেঙে ভেঙে পড়তে হবে। কী করতে হবে? সিলেবল ভেঙে ভেঙে পড়তে হবে। এই সিলেবল কী জিনিস? সিলেবল হচ্ছে, যেমন আমরা দেখি সিলেবল, ABL, সিলেবল। সিলেবল মানে উচ্চারণযোগ্য একটা অংশ শব্দের। হ্যাঁ, যদি আমরা লিখি যে একটি ওয়ার্ড, WORD, একটি ওয়ার্ড বা শব্দের যতটুকু অংশ, হ্যাঁ, যতটুকু অংশ, হ্যাঁ, একবার উচ্চারণ করা যায়, একবারে উচ্চারণ করা যায়, উচ্চারণ করা যায়, ওই অংশটুকু হচ্ছে সিলেবল বলে। অংশটুকুকে সিলেবল বলে। SYLLABLE, সিলেবল বলে। এখন সিলেবল জানতে হলে আমাদের আবার জানতে হবে কি? ভাওয়েল সম্পর্কে ধারণা থাকতে হবে। ভাওয়েল কি? ভাওয়েল হচ্ছে ইংরেজির 26টা লেটারের মধ্যে সেই 5টা লেটার যাদের কি অন্য কোনো লেটারের সাহায্যের প্রয়োজন হয় না। যেমন সেগুলো হচ্ছে কি? ভাওয়েল কয়টি? POWEL। ভাওয়েল হচ্ছে 5টি। সেই 5টি হচ্ছে কি? A, E, I, O, U। আর কনসোনেন্ট হচ্ছে কি? CONSONANT, কনসোনেন্ট। কনসোনেন্ট হচ্ছে বাকি 21টি। বাকি 21টি হচ্ছে কি? কনসোনেন্ট। যেমন B থেকে Z পর্যন্ত, B থেকে Z পর্যন্ত 21টি কি? কনসোনেন্ট। আমি সবগুলো লিখলাম না, এগুলো জানতে হবে। তাহলে আমাদের কি ভাওয়েল আর কনসোনেন্ট সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। ইংরেজি 26টা লেটারের মধ্যে 5টি হচ্ছে ভাওয়েল, আর বাকি 21 হচ্ছে কনসোনেন্ট। আর হচ্ছে দুইটা আছে সেমি ভাওয়েল। সেমি ভাওয়েল এটা হচ্ছে, যেমন সেমি ভাওয়েল বলে এই দুইটা, কে জানো তোমরা? সেমি ভাওয়েল হচ্ছে দুইটা, এটা হচ্ছে W আর এটা হচ্ছে কি? Y। ঠিক আছে, এই দুইটা অনেক সময় সেমি ভাওয়েল হিসেবে ব্যবহার হয়। যাই হোক, এখন আমরা যেটা বলবো যেটা শিখবো এখন, সেটা হচ্ছে সিলেবল। সিলেবল জানার জন্য আমাদের আবার কি করতে হয়? ভাওয়েল সম্পর্কে ভালো ধারণা থাকতে হয়। যেমন সিলেবল কি জিনিস? আমি একটা ওয়ার্ড লিখলাম এখানে, দেখো, যদি আমি লিখি স্টুডেন্ট, STUDENT, স্টুডেন্ট, এটা একটা বড় শব্দ। সাধারণত বড় শব্দগুলি আমরা ভেঙে ভেঙে করি বা সিলেবল ভেঙে করি, যাতে আমরা ভালো রিডিং করতে পারি। তাহলে এখানে এই যে স্টুডেন্ট শব্দটা, এখানে স্টুডেন্ট, STUDENT, স্টুডেন্ট, ঠিক না? এটা ভাঙবো, এখন আমি কতটুকু ভাঙবো, কিভাবে ভাঙবো, এটা বোঝার জন্য একটা নিয়ম আছে। সেটা হচ্ছে কি? আমি যতটুকু ভাঙবো অতটুকুর মধ্যে কমপক্ষে একটা ভাওয়েল থাকতে হবে। কি থাকতে হবে? কমপক্ষে একটা ভাওয়েল। ভাওয়েল কোনগুলো? A, I, O, U, এই 5টার একটা থাকতে হবে। আমি যতটুকু অংশ ভাঙবো, একটা সিলেবলে কি থাকবে? কমপক্ষে একটা ভাওয়েল থাকবে। তাহলে কি শিখলাম? যে একটা সিলেবলে কমপক্ষে কি থাকবে? সিলেবলে কি থাকবে? কমপক্ষে একটি ভাওয়েল থাকবে। সিলেবলে তোমার লেখো না, লেখবা না সাথে সাথে। সিলেবলে কমপক্ষে একটি ভাওয়েল থাকতে হবে। কি থাকতে হবে? একটি ভাওয়েল, হ্যাঁ, থাকতে হবে। একাধিক থাকতে পারে, কিন্তু কমপক্ষে একটা থাকতে হবে। তাহলে দেখো, যদি আমরা এই স্টুডেন্ট শব্দটা ভাঙি, দেখো, যদি আমরা স্টুডেন্ট শব্দটা ভাঙি, তাহলে দেখো এই যে STU, তাহলে ইউ একটা ভাওয়েল না? তাহলে আমরা ভাঙলাম STU, কি হয়? ইস্টু, ঠিক না? STU কি হয়? ইস্টু। এরপর কি এখানে আছে লাস্ট, বাকিটুকু আলাদা রাখলাম, DENT, কি হয়? ডেন্ট। তাহলে এখানে দুইটা সিলেবল পাইলাম। এই ডেন্ট একটা সিলেবল আর ইস্টু একটা সিলেবল। স্টুডেন্ট। আমরা যদি ভেঙে বলি, তাহলে আমরা যে কোনো ওয়ার্ড রিডিং করতে পারবো না? যে কোনো ওয়ার্ড রিডিং করতে পারবো এভাবে ভেঙে ভেঙে বললে। তাহলে এই STU কি হয়? তাহলে এটা হয় STU যোগ বা প্লাস DENT, স্টুডেন্ট। এই ইস্টু একটা সিলেবল, ডেন্ট একটা সিলেবল, এই দুইটা সিলেবল মিলে আমরা কি বলি? স্টুডেন্ট। কি বলে? স্টুডেন্ট। STUDENT, স্টুডেন্ট। বুঝে গেছে? তাহলে আমরা কি রিডিং করার সময় সিলেবল ভেঙে পড়তে পারবো না? আরো অনেক বড় বড় শব্দ আছে, ঠিক আছে? যেমন কম্পিটিশন। দেখো, কম্পিটিশন শব্দটা যদি আমরা লিখি COMPE, TITION, কম্পিটিশন। এখন এই কম্পিটিশন শব্দটা বার করতে গেলে আমাদের অনেক সময় কনফিউশন হয়ে যায়। কি করতে হবে? সিলেবল ভাঙতে হবে। কি করতে হবে? সিলেবল ভেঙে ভেঙে আমরা পড়বো। যেমন COM, কম। দেখো এখানে একটা ভাওয়েল আছে। আমরা বলছি একটা সিলেবল ভাঙলে কমপক্ষে একটা সিলেবল কি থাকবে? আমরা একটা ওয়ার্ড যখন ভাঙবো, প্রত্যেকটা সিলেবল কমপক্ষে একটা ভাওয়েল থাকতে হবে। একটা ভাওয়েল আছে এখানে COM, ও একটা ভাওয়েল, হ্যাঁ।
এই পাঁচটা তো আমাদের মুখস্থ থাকতে হবে জন্য, ঠিক না? এ ই আই ও ইউ, এই পাঁচটা যে কোনো একটা থাকবে। তাহলে এখানে ও আছে, সি ও এম কম, সি ও এম কম, পি কি হয়, এখানে একটা ভাওয়েল আছে পি পি কম পি, টি আই টি কম পি টি, টি আই ও এন শন। যদি টি এর পরে আই ও এম হয় তাহলে টি এর উচ্চারণ হয় কি সহচর হয়, টি আই ও এন কি হয় শন। তাহলে এখানে হয় কি দেখো, এখানে হয় সি ও এম কি হয় সি ও এম কম, এরপরে পিই পি কম পি, টি আই টি কম পি টি, টি আই ও এন শন কি হয় কম্পিটিশন, কম্পিটিশন, ঠিক না? এভাবে যত বড় বড় শব্দ আছে সব শব্দগুলো আমরা কি এভাবে ভেঙে ভেঙে পড়তে পারি। যে বড় বড় শব্দগুলো আমাদের রিডিং পড়ার সময় উচ্চারণের সমস্যা হয় সেগুলো আমরা সিলেবল ভেঙে ভেঙে পড়বো, ঠিক আছে? ইংরেজি বানানোর কিছু কৌশল আছে, যেমন কে এর পরে যদি এন থাকে তাহলে কি কে এর উচ্চারণ হয় না। যেমন আমি যদি লিখি এখানে দেখো যে কে এর পর এন থাকলে কি কে এর উচ্চারণ হয় না, কে এর উচ্চারণ হয় না, অর্থাৎ লিখতে হবে কিন্তু উচ্চারিত হবে না। এটাকে বলা হয় সাইলেন্ট কে। কি বলা হয় সাইলেন্ট কে, মানে লিখবো কিন্তু উচ্চারণ হবে না। যেমন আমি যদি লিখি দেখো কে এন ও ডব্লিউ এল ই ডি জি ই, নলেজ। কি লিখি আমরা নলেজ, কি লিখি এখানে নলেজ। দেখো তাহলে কি কে এর উচ্চারণ হয়েছে? সাধারণত কে এর উচ্চারণ বাংলা বর্ণ ক এর মতো হয়, কিন্তু এখানে মানে কিন্তু আধুনিক ইংলিশে বলে খেই বলে। কি বলে খেই, মানে ক আর খ এর মাঝখানে খে বলে, কিন্তু এখানে কি উচ্চারণ হয়েছে এখানে হয় না। কি বলছি নলেজ, তাহলে কি উচ্চারণ হয় না। এরকম অনেক শব্দ আছে যেগুলো কি লিখতে হবে কে কিন্তু উচ্চারণ হবে না। এরপর যদি বলি নো, কে এন ও ডব্লিউ, নো, নো তো কি নো তো জানা, নলেজ তো কি নলেজ তো জ্ঞান, নো তো কি জানা। দেখো এখানে লিখতে হবে কে কিন্তু উচ্চারণ হবে না। হ্যাঁ কে এন ও ডব্লিউ, নো, নো তো জানা, কথা বুঝে গেছে? আর ওয়াই আর ডব্লিউ লাস্টে থাকলে সেম ফাইলের মতো উচ্চারণ হয়। যদি আমরা লিখি নি, কে এন, দেখো এরপর যদি আমরা লিখি নি, কে এন ডাবল ই বা ই নি, নিয়ত কি নিয়ত হচ্ছে হাঁটু, নিয়ত হাঁটু। তাহলে এখানে কে উচ্চারণ হয়েছে হয় না। আমরা যদি আবার একটা লিখি, কি লিখি নাইফ, কে এন আই এফ ই নাইফ, আমরা কি বললাম এখানে নাইফ, কে উচ্চারণ হয়েছে এখানে হয়নি। নাইফ তো কি ছুরি, অনেক শব্দ আছে, ঠিক আছে? যেমন ডি এরপর যদি জি থাকলে ডি এর উচ্চারণ হয় না। ডি এর পর যদি কোনো ওয়ার্ডে জি আসে তাহলে কি ডি এর উচ্চারণ হয় না। যেমন আমরা যদি লিখলাম নলেজ, কে এন ও ডব্লিউ এল ই ডি জি ই নলেজ, কি লিখলাম এখানে নলেজ। তাহলে দেখো এখানে ডি তো আছে কিন্তু আমরা উচ্চারণ করেছি এখানে, দেখো এখানে ডি এর পর কি আছে এখানে জি আছে। সাধারণত জি থাকলে উচ্চারণ হয় না। দেখো এখানে কি আছে ডি এর পরে জি আছে, ডি এর পর কি আছে এখানে জি, এজন্য কি এখানে ডি এর উচ্চারণ হবে না। এই বুঝলে আমরা লিখি যেমন ব্রিজ, বি আর আই ডি জি ই, এটা লিখি কি আমরা ডি লিখি কিন্তু ডি উচ্চারণ করি না। ব্রিজ এর উচ্চারণ হচ্ছে কি ব্রিজ। দেখো এখানে বি আর আই ডি জি কি হচ্ছে ব্রিজ, এখন ডি এর উচ্চারণ হয়েছে এখানে হয় না। এই ডিতে বলে কি সাইলেন্টলি লিখতে হবে কিন্তু উচ্চারিত হবে না। এখন কখন উচ্চারিত হবে কখন উচ্চারিত হবে না, এই যে ডি এর পর যদি জি থাকে তাহলে ডি এর উচ্চারণ হয় না। এরপর যদি আমরা লিখি জাজ, জে ইউ ডি জি ই জাজ, জাজ তো কি বিচার করা, বিচারক, ব্রিজ তো সেতু, নলেজ তো জ্ঞান। তাহলে এখানে কি আছে দেখো ডি এর পরে কিন্তু জি আছে, ডি এর পর কি আছে জি আছে কিন্তু ডি এর উচ্চারণ হয়েছে হয় না। আমরা কি বলি জে ইউ জি জাজ, ঠিক না? তাহলে ডি উচ্চারণ হয়েছে এখানে হয়নি। ডি হচ্ছে সাইলেন্ট, লিখতে হবে কিন্তু বলা যাবে উচ্চারণ করা যাবে না, এটা বলে সাইলেন্টলি। জে ইউ ডি জি জাজ, সি ও এল ই আর আই ডি জি ই, এটা উচ্চারণ হবে কল রিচ, কি হবে কল রিচ। তাহলে এখানে ডি উচ্চারণ হয়েছে হয় না, ডি লিখতে হবে কিন্তু উচ্চারণ হবে না, এটা হচ্ছে সাইলেন্টলি। ক্লিয়ার? ইংরেজি বানানোর ক্ষেত্রে আরেকটি কৌশল হচ্ছে যেমন টি বা টি, এটা সঠিক উচ্চারণ হচ্ছে টি, টি এর পর যদি আই ও এন থাকে তাহলে টি এর উচ্চারণ, তবে টি এর উচ্চারণ হবে বাংলা
বর্ণ কি তালব্য এর মতো এর মতো। যেমন যদি আমরা আরো কয়েকটা শব্দ লিখি, দেখো যদি আমরা লিখি স্টেশন, STATION, কি হয় স্টেশন, স্টেশন। তারপর যদি আমরা লিখি ইমোশন, EMOTION, ইমোশন, এর কি হয়ে গেল কি তালব্য ঠিক না, বা স্বরের মতো উচ্চারণ হলো। ইমোশন, সেকশন, SECTION, শন, সেকশন, তাহলে টি এর উচ্চারণ হলো কি তালব্য স্বরের মতো, ঠিক না? এই যে শেষে কি আছে দেখো, টি এরপর কি আছে ION থাকলে কি হয়ে যায় শন, অর্থাৎ TION কি হয় শন উচ্চারণ হয়। যখন টি এর পরে ION থাকে তখন এর উচ্চারণ হয় কি শন। যেমন আমাদের নেশন, NATION, নেশন, আমরা কি বলি নেশন বা নেশন, এটাকে নেশনও বলে অথবা নেশনও বলে। হ্যাঁ, তাহলে আমাদের কি শিখলাম না, যদি লাস্টে যদি শেষে লাস্টও থাকতে পারে আবার কি মাঝখানেও থাকতে পারে, ঠিক না? যেমন আমরা যদি লিখি ন্যাশনাল, এই দেখো NATIONAL, কি বলি ন্যাশনাল, কি বলি ন্যাশনাল। হ্যাঁ, দেখো এখানে TI এর উপর কি আছে ION আছে, তাহলে টি এর পরে যদি ION থাকে তাহলে টি উচ্চারণ হয় কি বাংলা শয়ের মতো, তালব্য শয়ের মতো। মনে থাকবে তো নিয়মটা? ওকে। 5টি ভাওয়েলের ভিতরে, হ্যাঁ 5টি ভাওয়েলের ভিতরে এই দুইটি ভাওয়েল আই অথবা ইউ, কি বলছি আই অথবা ইউ, এরপর আই অথবা ইউ এরপর GH থাকলে GH এর উচ্চারণ হয় না, GH এর উচ্চারণ কি হয় না। তবে আই ইউ, হ্যাঁ আই ইউ এরপর GH যদি শব্দের শেষে থাকে, কি থাকে শব্দের শেষে থাকে, তাহলে GH এর উচ্চারণ হয় বাংলা ফয়ের মতো, কি এর মতো হয় ফয়ের মতো। দেখো আমরা যদি লিখি, আমরা যদি 8 লিখি EIGHT, 8, দেখো তো এখানে GH এর উচ্চারণ হয়েছে হয় নাই, দেখো GH ছাড়া কিন্তু 8 হয়, EIT 8, ঠিক না? মানে GH লিখতে হবে কিন্তু উচ্চারণ হবে না। GH EI এর পরে এখানে দেখো I এর পরে I অথবা ইউ এর পরে কি থাকলে GH থাকলে আই অথবা ইউ এর পরে GH থাকলে কি GH এর উচ্চারণ হয় না। যেমন এখানে আমি লিখছি কি যে EI আছে, I এর পরে আছে GH, এখানে G8 লিখছি, এখানে কি I এর পরে আছে কি GH, উচ্চারণ হয়েছে এখানে GH এর না। এরপর যদি লিখি রাইট, RIGHT, রাইট, হ্যাঁ দেখো রাইট, কিন্তু দেখো এখানে আমাদের আই আছে, আই এর পর GH আছে, আই এর পর GH থাকলে কি GH এর উচ্চারণ হবে না। আবার RIT রাইট হয় না, দেখো GH না লিখলেও হয় কিন্তু আমাদের লিখতে হবে, মানে GH উচ্চারণ হবে না কিন্তু লিখতে হবে। তাহলে কি হবে, এটা হচ্ছে কি জন্য, এই যে আই এর পরে GH, আই অথবা ইউ এর পরে GH আসলে কি হয় এর উচ্চারণ হয় না। তবে যদি শব্দ শেষে থাকতো তাহলে এর উচ্চারণ হয় মতো হতো। HIGH কি হয় হাই, দেখো আই এর পরে GH আছে এজন্য কি উচ্চারণ হয় না। এরপর যদি আমরা লিখি ইনাফ, ENOUGH, দেখো OUGH এরপর আসছে GH, এজন্য কি হচ্ছে এটা উচ্চারণ হচ্ছে কি হয় মতো। হ্যাঁ, এনাফ, কি বলি এনাফ। এরপর যদি আবার যদি লিখি আমরা কফ, COUGH, কফ, হ্যাঁ এটা হচ্ছে কি দেখো এটা হচ্ছে এনাফ, এনাফও বলে ইনাফও বলে। হ্যাঁ, আমরা লিখলাম এখন এনাফ, এরপরে কফ, COUGH, কফ, ঠিক না? তাহলে আমরা জানি কি যে ইউ এর পর বলা যাবে, তবে ইউ এর পর, হ্যাঁ তবে ও ইউ এর পর যদি GH থাকে তাহলে GH উচ্চারণ হয় ফয়ের মতো। মনে থাকবে? তাহলে আমাদের নিয়মটা কি দেখো তো, যে আই অথবা ইউ এর পরে GH থাকলে GH এর উচ্চারণ হয় না, তবে ও ইউ এর পরে GH থাকলে শব্দের শেষে, GH যদি শব্দের শেষে থাকে, GH যদি শব্দের শেষে থাকে তাহলে GH এর উচ্চারণ হয় ফয়ের মতো। যেমন এখানে কি এই দেখো শব্দের শেষে আছে এনাফ, এটা ফয়ের মতো উচ্চারণ হচ্ছে। এই কফ শেষে কি আছে ফয়ের মতো উচ্চারণ হচ্ছে কফ, ঠিক আছে?
আর এগুলো হলো মাঝে ছিল বা এখানে কি আয়ের পরে হয়েছে, এই জন্য কি এটা উচ্চারণ হয় নাই, ঠিক আছে? তাহলে ও ইউ এর পরে জিএস আসলে ফ, আর আই ইউ এর পরে যদি জিএইচ আসে তাহলে এর উচ্চারণ হবে না, শব্দের মাঝখানে থাকবে, ঠিক না? মনে থাকবে তো নিয়মটা? ইংরেজি বানান রীতির বা নিয়মের আরেকটি নিয়ম বা কৌশল হচ্ছে, জি এর পর যদি এম অথবা এন থাকে সাধারণত জি উচ্চারণ হয় না বা জি সাইলেন্ট থাকে, অর্থাৎ জি লিখতে হবে কিন্তু উচ্চারিত হবে না। চলুন যদি আমরা কিছু উদাহরণ দেখি। এখানে এখানে এস আই জি এন সাইন, এই জি থাকার কারণে এখানে কিন্তু এই যে এন থাকার কারণে কিন্তু জি উচ্চারণ হয়নি। এস আই জি এন, এই শেষে এই এন থাকার কারণে এখানে এই জিটা কি সাইলেন্ট হয়েছে। এস আই জি এন সাইন, সাইন অর্থাৎ চিহ্ন। এরপর যদি বলি ক্যাম্পেইন, সি এ এম ক্যাম্প, পি এ আই জি এন পেন, ক্যাম্পেইন, এই শেষে এন থাকার কারণে এখানে এই জি এর উচ্চারণ হয়নি, এন থাকার কারণে। এরপর আবার যদি দেখি রেইন, আর ই আই জি এন, রেইন, রেইন অর্থ শাসন। যদি আমরা দেখি এখানে রেইন, হ্যাঁ, রেইনের শেষে কি আছে, এন আছে, এই এন থাকার কারণে এই জি এর উচ্চারণ হয়নি। এরপরে যদি আমরা দেখি ডিজাইন, ডিজাইন অর্থ নকশা, ডিই এস আই জি এন, জি আছে কিন্তু উচ্চারিত হয়নি, হ্যাঁ, ডিই এস আই জি এন, এই এন থাকার কারণে জি এর উচ্চারণ হয়নি, ডিজাইন নকশা। এরপর যদি আবার দেখি রিজাইন, আর ই এস আই জি এন, রিজাইন, রিজাইন অর্থ কি পদত্যাগ করা। দেখেন এখানে শেষে কি আছে, এন আছে, অর্থাৎ জি এর পরে এম অথবা এন থাকলে জি এর উচ্চারণ হয় না।